দর্শক, আজকের লাইভ সেশনে আমি দুটো প্রসঙ্গে আলোচনা করতে চাই। একটি হলো ডাকসু নির্বাচনে অনলাইন জরিপ, পাশাপাশি বিএনপি এবং জামাত মুখোমুখি। বিএনপি বলছে জামাতকে অতীতের কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাইতে হবে, আর জামাত বলছে আপনারা সৎ চৌকিদারের হাতে যদি দেশ তুলে দেন আপনাদের কল্যাণে কাজ করবে জামাত। এবং জামাত তার বাকি মিত্রদের নিয়ে শক্ত জোট গঠন করছে, যেটা বিএনপির জন্য অনেক বড় ধাক্কা হতে পারে। পাশাপাশি জাতীয় পার্টিকে নিষিদ্ধ চায় বাংলাদেশের 30টি দল। এখন জাতীয় পার্টিকে রক্ষা করবে কি করে বিএনপি? অনেকগুলো এই প্রসঙ্গে খবর থাকবে। প্রথমে আমি আপনাদের জরিপ নিয়ে আলোচনা করতে চাই। বাংলাদেশের বেশ কয়েকটি প্রাইভেট প্রতিষ্ঠান জরিপ পরিচালনা করেছে এবং এই জরিপগুলো প্রকাশ্যে আনার কথা থাকলেও আনা হয়নি। কয়েকটি সূত্র দাবি করেছে এই জরিপে যারা জরিপ পরিচালনা করেছে, অর্থাৎ আমাদের তথাকথিত বাম ঘরানার বা বুদ্ধিজীবী সমাজ বা প্রথম আলো ডেইলি স্টারের মানসিকতার বা এস্টাবলিশমেন্টের যে প্রতিষ্ঠানগুলো, তারা বড় ধাক্কা খেয়েছে সেই জরিপে। এবং সেই জরিপে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছ থেকে যে মতামত পেয়েছে, তাতে করে মৌলবাদী গোষ্ঠী এগিয়ে আছে অনেক বেশি ভোটে। তাই পর্দার অন্তরালে নানান রকম হিসাব নিকাশ চলছে কিভাবে মৌলবাদী গোষ্ঠীকে, আমি বলছি না, তারা বলছে, পরাজিত করা যায়। সকল, অর্থাৎ শিবির ভার্সেস অল যে কথাটি কালকে বলেছিলাম, সেই দিকটাকে যাবে নাকি বিএনপি শেষ পর্যন্ত প্রতিযোগিতা করবে? অনেক বিষয় এখন আলোচনা চলছে। শেষ পর্যন্ত অনেক প্যানেল একটা প্যানেলে যোগ হয়ে দুটো প্যানেল হতে পারে, শিবিরের সঙ্গে অল প্যানেল। দর্শক, একটু ওয়েট করতে হবে, আমি তারপর আপনাদের সাথে বিস্তারিত আলোচনায় চলে যাব। অনেকগুলো গুরুত্বপূর্ণ আজকে খবর আছে। দর্শক, আমি সরাসরি আমার ফেসবুক পেজে গেছি, এরপর আমি আইডিতে যাব। আপনারা ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন। তো এখানে আমাদের প্রায় 6000-এর উপরে আমাদের এখানে যারা লাইক দিয়েছেন, আপনারা কমেন্টে এক নজর দেখবেন। আমি কমেন্ট আপনাদেরকে একদম ওপেন করে দিচ্ছি এবং এই কমেন্ট দেখে আপনারা সিদ্ধান্ত নেবেন যে আসলে কোন পক্ষ কত ভোট পেয়েছে। শুরু করি আমি। প্রচুর কমেন্ট এসছে, প্রায় 4000-এর উপর কমেন্ট এসছে। এই 4000 কমেন্ট দেখানোর সামর্থ্য নেই, আমি খুব দ্রুত চলে যাব, আপনারা শুধু দেখতে শুরু করেন। অধিকাংশ ভোটগুলো এসছে সাদিক কায়েম, একদম টানা সাদিক কায়েম, দেখতে পাচ্ছেন। আমি যতটুকু আমার অ্যাডমিনকে দিয়ে চেক করেছি, ফেসবুক পেজে 95 বা 94% সাদিক কায়েমের পক্ষে এসছে শুধু ফেসবুকে। প্রয়োজনে আপনারা আমার ফেসবুকে ঢুকে দেখতে পারেন। 22 নাম্বারটা সাদিকের, আপনার প্যানেলে সাদিকের যে ভোট নাম্বার সেটা হলো 22, তার ব্যালট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সরাসরি। যেটা বললাম যে 4000-এর উপর কমেন্ট এসছে, কমেন্টেই তাদের আমরা ভোট হিসেবে ধরেছিলাম, কিন্তু এখানে এত কমেন্ট আমি দেখাতে পারবো না, আপনারা দেখে নেবেন। আমি আপনাদেরকে আমার আইডি থেকে একবার এক নজর দেখাবো। আপনারা আমার আইডি থেকে, যেটা আমার ফেসবুক পেজ ওপেন দ্য আইস ভার্সেস মাসুম মাহমুদ, যে পেজটার কথা বলি, সেখানে আপনারা দেখেন যে আমি সেখানেও একটা ভোটাভুটি করেছিলাম। সেখানেরও কমেন্টের অবস্থা দেখে আপনাদের একই অবস্থা। এখানেও আমরা দেখতে পাচ্ছি সাদিক কায়েম সর্বাধিক ভোট পেয়েছে। প্রয়োজনে পেজে প্রবেশ করে আপনারা দেখবেন। দর্শক, আমি আপনাদেরকে সরাসরি আমার পেজ থেকে দেখাচ্ছি।
তারপর আপনারা দেখবেন আমি এই জিনিসগুলোকে লম্বা টাইম দেখিয়ে আমি চাচ্ছি না সময়টা নষ্ট করতে, আপনাদের সাথে আমি সংবাদে ফিরে আসছি। অর্থাৎ ইউটিউবে 12,000-এর উপরে ভোটে আপনারা দেখলেন 90% সাদিক, ফেসবুকে যে 4,000-এর উপর কমেন্ট এসছে সেখানেও আমরা দেখেছি প্রায় 94% সাদিককে ভোট দেওয়া হয়েছে, এবং পেজের ক্ষেত্রেও একই অবস্থা। এখন প্রশ্ন করি যে মানুষের যে পারসেপশন, মানুষের যে পক্ষ বিপক্ষ, এটা কি কেবল ডাকসু নাকি আগামী নির্বাচন? দুটো জিনিস সেখানে মাথায় রাখতে হবে। ডাকসু নির্বাচন নিয়ে একটি প্যানেল না, অনেকগুলো প্যানেল নির্বাচন বয়কটের প্ল্যান করে রেখেছে, এবং আদালতের ঘাড়ে বন্দুক রেখে নির্বাচন থেকে বাঁচানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত হাইকোর্টের রাইটই চলে যায় সুপ্রিম কোর্টে, এবং সেখানে চেম্বার জজ 9 তারিখে ভোটের সিদ্ধান্ত নেয়। এরপর অনেকের হিসাব নিকাশ পাস এলোমেলো হয়ে যায়। শিবিরের এই উত্থান এবং ছাত্রদলের এই অবস্থাটা কিছু ব্যাখ্যা তুলে ধরি। প্রথম, প্রতিটি প্যানেলের মূল আলোচনাই ছিল শিবির। এই কথাটা বারবার বলি, প্রত্যেকটি প্যানেল চেষ্টা করেছে শিবিরের বিরুদ্ধে এমন কোন ন্যারেটিভ তৈরি করে তাদেরকে দমন করতে, কিন্তু শিবিরের মূল ন্যারেটিভ ছিল তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য কি করতে চায়। মূল পার্থক্যটা তৈরি হয়েছে এখানে, প্রথম। দ্বিতীয়, ছাত্রদল বা বিএনপির যে অঙ্গ সংগঠন ছাত্রদল, তাদের দ্বিতীয় পরাজয়টি হয়েছে গত 5 তারিখের পর। তাদের দলের সারা দেশব্যাপী যে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়া, ধর্ষণ, চাঁদাবাজি, পাথর দিয়ে মাথা থেতলে হত্যা, সারা দেশে দখলদারিত্ব, চাঁদাবাজি, যে অভিযোগগুলো, এইটার ইম্প্যাক্ট পড়েছে ছাত্রদলের উপর। এবং অধিকাংশের মতে আমি যে কথাটা বললাম যে এই আগামী নির্বাচনে এই প্রভাবটা পড়বে, এটা শুধু ডাকসু নির্বাচন না, এটাকে আপনি বিশ্লেষণ করতে হবে আগামী সংসদ নির্বাচনে। বিএনপি বৃহৎ একটা দল, বাংলাদেশের সবচেয়ে বড় দল, তার মানে চিরকাল বড় থাকবে তা না। মানুষ 24-এর পর অনেক সচেতন হয়ে গেছে। গত 18 বছর বাংলাদেশে নির্বাচন হয় না, এই কথাটা আমি বারবার বলি আমার বিভিন্ন ভিডিওতে, যে যুব সমাজ নতুন করে ভোটার হয়েছেন যারা 18 বছর ভোট দিতে পারেন না, আর 18 বছরে অনেক বৃদ্ধরা চলে গেছেন, মানে কবরবাসী হয়েছেন। তার মানে তারেক রহমান লন্ডন থেকে যে বক্তব্যটি দিয়েছেন, এবারের নির্বাচন হবে বাংলাদেশের সবচেয়ে হার্ড নির্বাচন, এবং তিনি তার দলের নেতাকর্মীদের বলেছেন তোমরা প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছাও, এমন কাজ করো মানুষ যেন বিএনপিকে ভালোবাসে, মানুষ যেন বিএনপির প্রতি আস্থা রাখে। তারেক রহমানের এই নির্দেশগুলো বিএনপির মাঠ পর্যায়ে কেউ মানছে না, কেন্দ্র মানছে না, প্রত্যেকের পকেটের দিকে নজর। একদিকে তারেক রহমান নির্যাতন ভোগ করেছেন, জিয়া পরিবার যার পণ্যে অত্যাচার ভোগ করেছেন, এবং লন্ডনে বসে তিনি দলের জন্য যার সারা দিন পরিশ্রম করছে, কিভাবে দলটাকে একটা মজবুত ভিত্তির উপর রাখা যায়, কিভাবে দলটার মধ্যে সংস্কার করা যায়, কিভাবে দলটার মধ্যে ক্লিন ইমেজ তৈরি করা যায়, কিভাবে এই নষ্ট ভাবমূর্তিকে একটা কি বলবো যে পরিচ্ছন্ন অবয়বে ফিরিয়ে আনা যায়। কিন্তু বিএনপি সেদিকে নজর নেই। বিএনপির প্রতিটি পক্ষের নজর দ্রুত, যতটুকু সময় আছে পকেট বড়। বিএনপির প্রতিটি কমিটি হচ্ছে টাকার বিনিময়, কেউ মানে না মানে তথ্য সহকারে দিতে পারে। প্রতিটি কমিটি টাকার বিনিময়, এমন একটি কমিটি হচ্ছে না যে কমিটির জন্য মূল নেতার কাছে তদবির করা হচ্ছে না এবং মূল নেতা সেই টাকা পকেটে ঢুকাচ্ছে না। বহু লোক কমিটিতে পদ পেয়েছে এবং আমাকে বলেছে ভাই টাকা দিয়ে নিতে হলো, এত ত্যাগ, এত ফাইট, এত রক্ত, এত মামলা খাওয়ার পরও সভাপতির সেক্রেটারি টাকা দেয়া লাগবে। বিষয়টা কি বুঝতে পারছেন? 5 তারিখের পর যে দৃশ্য তৈরি হয়েছে, এই ভোটগুলো এখন বলবেন মাসুম ভাই এটা তো আপনার ব্যক্তিগত ওয়াল, এটা আগামী দিনগুলিতে আরো অনেকেই করতে শুরু করেছে, একবার দেখবেন। কারণ আমি দীর্ঘদিন যে কাজগুলো করেছি, কথাগুলো বলেছি, আমার এই পেজে অধিকাংশ নিরপেক্ষ ব্যক্তিরা আসছে, কারণ আমি পলিটিক্যাল ব্লগিং এর চেয়ে বা সংবাদের চেয়ে আমি আন্তর্জাতিক সংবাদ দিয়েছি। সব শ্রেণীর মানুষ আমার পেজে থাকেন বা আসছেন। বিষয়টা হলো, দ্বিতীয় যে কথাটি বললাম, 5 তারিখের পর বিএনপি বা ছাত্রদল একটা চরম ইমেজ সংকটে পড়েছে। 3 নম্বরে তাদের সবচেয়ে বড় সমস্যাটা হলো ছাত্রদল, তারা যে নির্বাচনটি করছে এটা তারা মনে করছে তারা একটা পৌরসভা বা একটা কি বলবো যে সংসদ নির্বাচন করছে। এখানে ভোটার 40,000 যারা একটা বিশ্ববিদ্যালয়, সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্র, প্রত্যেকটি ছেলে মেধাবী, প্রত্যেকটা ছেলে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে অকিবহাল, প্রত্যেকটা ছেলে তাদের ভাগ্য সম্পর্কে জানে, প্রত্যেকটা ছেলে
জানে তার জন্য কে বেস্ট। এখানে রিক্সাওয়ালা, মুচি, দোকানদার, মামুলি অশিক্ষিত ব্যক্তি বা একটা পাড়াগাঁয়ের মামুলি ব্যক্তি না, এখানে সবগুলো এডুকেটেড ছেলে, যারা প্রত্যেকে জানে তাদের ভবিষ্যৎ কি, তারা প্রত্যেকে জানে কারা ডাকসুতে বসলে তাদের জন্য ভালো হবে, কারা খারাপ হবে। এই যে বিষয়গুলো এখন ছাত্রদল পড়ে গেছে বিপদে, কারণ পূর্বের অনেক অপবাদ তাদের ঘাড়ে নিতে হচ্ছে। আবিদ খারাপ না, কিন্তু আবিদের আগের ভাইরা বা পূর্বের ভাইরা বা সারা দেশে যা হচ্ছে এটা আবিদকে নিতে হচ্ছে তার ঘাড়ে, পিঠে নিতে হচ্ছে এই পাপটা। যখন শিবিরের একজন শিবির সন্দেহে, যেহেতু বিশ্ববিদ্যালয় তদন্ত করে প্রমাণ পায়নি, বলা হলো যে গণধর্ষণের হুমকি দিয়েছে, সঙ্গে সঙ্গে সবগুলো দল মাঠে নেমে গেছে এবং সঙ্গে সঙ্গে শিবির কি করলো, তাদের ঝুড়ি খুলে দিয়ে দিল ছাত্রদল এক বছরে কয়টা ধর্ষণ করেছে। দেখা গেল 44টা ধর্ষণের ঘটনা পাওয়া গেল ছাত্রলীগের। এবং জুলাই যোদ্ধা এমন মেয়ে যার বাবা জুলাই যোদ্ধা ছিলেন, তার মেয়েকেও পর্যন্ত 8, 9, 10 এর মেয়েকেও ছাড় দেওয়া হয়নি। তাদেরকে ছাত্রদল তাদের কমিটি মানে তাদের পদ কি বলে তাদের প্যাডে বহিষ্কার করেছে, জেলে গেছে অনেকে। তো এখন তারা যদি ওই ইস্যুটি না টানতো, শিবির হয়তো এই ইস্যুটি টানতো না। আমি এই কথাটি বারবার বলি যে এমন কাজ করবে না যে কাজে নিজের পেছনের ইতিহাস সবার সামনে উন্মুক্ত হয়ে যায়। ওই খারাপ জিনিস যেটাকে আমরা বলি ময়লা, দুর্গন্ধ বা আমরা হাগু বলি, হাগুটা নাড়া দিতে হয় না, গন্ধ ছড়িয়ে পড়ে। কারণ বাংলাদেশের একমাত্র দল শিবির যার বিরুদ্ধে ধর্ষণ, শ্লীলতাহানি, নারীর অপমান এই জিনিসগুলো খুব কম আসছি বলে আমার চোখে পড়েনি। তাদেরকে শুধু রক কাটার একটা অভিযোগ দেওয়া হয়, এই অভিযোগটিও আজ পর্যন্ত একটা প্রমাণ দেখানো হয়নি। গণমাধ্যম তো কত কথাই বলে, আমরা তো গণমাধ্যম কর্মী জানি। তো শিবিরের বিরুদ্ধে যত অভিযোগ, 71 শিবিরের জন্ম হলো 71-এর পর। শিবির যারা করে তারা কেউ 71 দেখেনি। এক নম্বর স্বাধীনতা বিরোধী। শিবির স্বাধীনতা বিরোধী হলো কি করে? তাদের জন্ম বা তাদের নেতারা এরা কি শিবির 71-এর আগের না পরের? এই যে অভিযোগগুলো শিবিরকে দেয়া হলো একটাও বাস্তবিক না, সব কাল্পনিক। তো ছাত্রদল এখানে তাদের নিজস্ব কোনো ন্যারেটিভ তৈরি করতে পারেনি, যেটা শিবির পেরেছে। শিবির বলেছে শামসুন নাহার হলে কি করেছে, রোকেয়া হলে কি করেছে, বুয়েটে সনি হত্যায় ছাত্রদল নিজেরা কিভাবে একটা বুয়েটের ছাত্রীকে হত্যা করেছে। এই যে গত 54 বছরে আওয়ামী লীগ বা বিএনপি যারা ক্ষমতায় ছিল, এই দলগুলো কি করেছে এগুলো তো ঘাটলেই একেবারে মানে বস্তায় বস্তায় ইতিহাস বেরিয়ে যাবে। এই জন্য বললাম যে বিএনপির উচিত ছিল স্টার্টিং এ এমন একটি রাজনীতি করা যেখানে যারা অনেক ছেলে মেয়েরা নতুন, তারা হয়তো জানে না বিএনপির অনেক বিষয়, কারণ বিএনপি গত 16 বছর ক্ষমতা ছিল না, ছিল কে তাদের সামনে আওয়ামী লীগ। তো তারা আওয়ামী লীগের অত্যাচার সম্পর্কে জানে, বিএনপির অত্যাচার অনেকেই ভুলে গেছে যারা এখন ইউনিভার্সিটিতে পড়ে, দেখেনি বিএনপি তো ক্ষমতার বাইরে ছিল। তো বিষয়টা হলো বিএনপি বা ছাত্রদল যদি এখানে একটা পজিটিভ রাজনীতি করতে, এই কথাগুলি বারবারই আমি বলতাম। আমার পরিমণ্ডলে যারা বিএনপির আমরা শুভাকাঙ্ক্ষী, আমরা নিজেরা আলাপ করতাম, এই আবিদদেরকেও বিভিন্ন প্রেসক্রিপশন আমরা দিতাম যে তোমরা এমন ন্যারেটিভ তুলো না যে ন্যারেটিভে শিবির তোমাদের বিরুদ্ধে তোমাদের বিরুদ্ধে যত অপরাধের বস্তা খুলে ফেলে, ঝুড়ি খেলে ফেলে। তোমরা কি করবা? শিবিরের বিরুদ্ধে তোমরা এই অভিযোগ দিত, হালি পানি পাবা না। বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্রছাত্রী বিশ্বাস করবে শিবির ধর্ষণ করেছে কারোর সাথে? প্রমাণ আছে আজ পর্যন্ত? এরকম প্রমাণ পায় আমার চোখে পড়েনি। ফেসবুকে অনেক ফেক জিনিস বেরোয়, কিন্তু প্রমাণিত কিছু তোমরা জানি না। তাহলে তোমরা কি করবা? আমি যেভাবে তথ্য দিয়েছিলাম যে তোমরা আগামী ক্যাম্পাস কেমন করবা, নতুন বাংলাদেশ তারেক রহমান কেমন দেখতে চায়, তারেক রহমানের প্রত্যেকটি বক্তব্য কোট করো, তোমরা সেটাকে মানুষের কাছে প্রচার করো। যে গঠনমূলক তথ্যগুলো তারেক রহমান দিয়েছে, নতুন বাংলাদেশের স্বপ্ন, ছাত্রদল সেই পথে হাঁটেনি। কেন যেন মনে হয় ছাত্রদলের মধ্যে একটা বিপরীত ছাত্রদল আছে, তারা চায় না আবিদ জিতুক। কারণ যারা ভিপি, জিএস, এসজিএস হতে চেয়েছিল, মূল প্রেসিডেন্ট, সেক্রেটারি বা সাংগঠনিক, তাদেরকে দেয়নি। এখানে দেওয়া হয়েছে একটা ক্লিন ইমেজের গ্রুপ। এই গ্রুপটাকে মূল বিশ্ববিদ্যালয়ের শাখার ছাত্রদল হয়তো চায় তারা পরাজিত হোক, কারণ এদের মধ্যে ছাত্রদল আর ছাত্রলীগের মধ্যে কিন্তু ক্লেশ অনেক। এরা পদবীর জন্য একজন একজনকে মার্ডার করতে পারে, পদবীর জন্য একজন একজনকে সাইজ করতে পারে। এই দলগুলোর মধ্যে নেতা হাসপাতালে ভর্তি হলে তারপরে নেতা খুশি হয়, আল্লাহ শালা মরে যায়, ওর মরলে এই পদ আমি পাবো। এগুলো কিন্তু জামাত শিবিরের মধ্যে নেই। তারা একজন আরেকজনকে বাঁচাবার জন্য প্রয়োজনে রক্ত দেয়, প্রয়োজনে কিডনি দেবে একজন কর্মীকে আরেকজন কর্মী বাঁচানোর জন্য। কিন্তু বিএনপি, আওয়ামী লীগ বা জাতীয় পার্টি, এই দলগুলো এরা চায় আমার সামনের নেতা মরে যাক, পরের নেতা হিসাবে আমি চান্স পাবো। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো আগামী রাজনীতিতে টিকবে না।
আগামী রাজনীতিতে আমাদের আজকের প্রজন্ম অনেক কিছু দেখছে, তারা অনেক কিছু শিখছে। যদি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির জিতে যায়, জাতীয় সংসদের কঠিন প্রভাব পড়বে, মানেন আর না মানেন। আপনারা প্রত্যেকে চেষ্টা করেন, যার যার মতো পুল করেন, ভোটাভুটি করেন, সমর্থন দেখেন। এখন বলবেন যে ভাই আপনার এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কজন, বাদ দেন। মানুষের পারসেপশন সেখানে পৌঁছবে না, তারা তো আমাদেরই অংশ। আমাদের অংশ না, তারা তো আমাদের অংশের বাইরে না। এক। দ্বিতীয়ভাবে বোঝা যায় শিবির এত জনপ্রিয়তার পেছনে আরেকটি কারণ আমরা কিভাবে বুঝি, সেটা হলো প্রতিটা সংগঠন, সে আব্দুল কাদের বলেন, সেটা মানে গণ অধিকার বলেন, বিএনপি বলেন, বাম বলেন, সবাই কিন্তু শিবিরের পেছনে লাগছে। কারণ তারা বুঝতে পারতেছে ভোট চাইতে গিয়ে যে কার দিকে ঝুঁকছে সবকিছু। তো বিএনপির এই গ্রুপটি প্রথম থেকে তারা ন্যারেটিভ তৈরি করতে পারেনি, তারা ভুল ন্যারেটিভ তৈরি করেছে, বরং এমন ন্যারেটিভ তৈরি করছে যে ন্যারেটিভে তাদেরই অবস্থা করুণ হয়ে গেছে। শিবিরের সাথে রাজনীতিটা করতে হবে ছাত্রলীগের মতো না, এখানে মেধা ব্যবহার করতে হবে, শক্তি না। শিবিরকে আপনারা যতই ৭১ যুদ্ধাপরাধী এগুলো বলেন, মানুষ এগুলো আর খাই না, এই কথাগুলো হাসিনা বলে তো হাসিনা হালে পানি পায়। এখন নতুন করে বিএনপি ছাত্রদল এগুলো বলে কি করবে বলে? মানুষ এগুলো গ্রহণ করে, বরং তুমি তো ৭১-এর বিরোধী, মানুষ তারে ভোট বেশি দিবে, কারণ মানুষ মনে করে ৭১ বিরোধী মানে জামাত শিবির, তাদের কি তো বলা এরাই ভালো লোক, বাকিরা তো চোর বাটপার। তুমি ৫৪ বছরের হিস্ট্রি তোলো, কে দেশকে লুট করেছে, কে মন্ত্রী এমপি হয়ে মানুষের মাথায় কাঁঠাল ভেঙে নিজের অর্থবিত্ত বাড়িয়েছে, প্রকাশ্যে আসবে। ৭১ মানুষ আর যা মানে, আমারই তো জন্ম হয়নি, আমার বড় বোনেরই জন্ম হয়নি, আমার মায়েরই বিয়ে হয়নি ৭১-এ, পরে বিয়ে হয়েছে। তো বিষয়টা কি, আমার মা ছোট ছিলেন ধরেন, তো আমার মাই জানেন আমার মা, তাহলে আমি জানবো কি? ৭১-এর এই গল্প কাহিনী আপনার সংবাদ মাধ্যমে মির্জা ফখরুলরা বা তোফায়েল আহমেদরা বললে কাজ হবে? মানুষ এখন চাক্ষুষ দেখে। তো চাক্ষুষ কি দেখে? দেখে ও ধর্ষণ করে, ও চাঁদাবাজি করে, ও টেম্পু লিক, ও বাস স্ট্যান্ড লিক, ও এটা করছে। শিবিরকে কি দেখে? এরা গঠনমূলক কাজ করে। তো ছাত্রদলকে বলবো, আমার প্রিয় ছাত্রদলকে, ভাই ন্যারেটিভ উৎপাদন করতে হলে আপনাদের নিজেদেরকে আগে পরিচ্ছন্ন হতে হবে, যেটা শিবিরের মধ্যে পাওয়া যায়। এখানে আপনারা মার খেয়ে যেতে পারেন। আসেন দর্শক, দ্বিতীয় আলোচনায় আসেন। জামাতের আমির শফিক সাহেব, পুরো নাম হলো ডক্টর শফিকুর রহমান, তিনি অনেকদিন পর তার ওপেন হার্ট সার্জারির পর আজকে প্রকাশ্যে এসেছেন এবং তিনি প্রকাশ্যে এসে খুব শক্ত কিছু কথা বলেছেন। তিনি বলেছেন আগামী নির্বাচনে জনগণ সঠিক সিদ্ধান্ত নিতে পারলে ৫ বছরেই বাংলাদেশ নতুন একটি বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন সবাই যদি সত্যি একটি মানবিক ও কল্যাণকর দেশ দেখতে চায়, তাহলে অতীতের কথা ভুলে ভবিষ্যতের জন্য সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ বাকি দলগুলো অতীতেই পড়ে আছে আর তারা ভবিষ্যতের স্বপ্ন দেখাচ্ছেন। তিনি বলেন যে দেশে জামাতের আমির বলেন দেশে নিজের জটিল চিকিৎসা গ্রহণের সিদ্ধান্তের কারণ জানিয়ে জামাত আমির বলেন, যারা অল্প কিছু হাঁচি কাশি হলেও বিদেশে চিকিৎসার জন্য দৌড়ান, তাদের জন্য প্রতিবাদ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছি। যে চিকিৎসা বাংলাদেশে আছে সেজন্য বিদেশে যাওয়া উচিত নয়। যারা দেশ গড়তে চান তাদের বিদেশে চিকিৎসা নেওয়া মানায় না। যেদিন জটিল রোগের চিকিৎসা নেবেন সেদিন চিকিৎসার ফাঁক ফোকর বুঝতে পারবেন। আমি সেটাই বোঝার চেষ্টা করেছি এবং সংশ্লিষ্টদের তা করতে বলছি। অর্থাৎ তিনি যে দেশে এত বড় হার্ড একটা অপারেশন করিয়েছেন দেশে, এটা তিনি দেশের ডাক্তারদের প্রতি একটা আস্থা নেওয়ার জন্য আমাদের নেতাদের বলেছেন এবং বলছেন যারা হাঁচি কাশির জন্য বিদেশ চলে যান তারা আমাদের দেশকে কি করে ভালোবাসবেন? তারা তো নিজের ডাক্তারদের প্রতি আগ্রহ রাখতে পারছেন না বা বিশ্বাস রাখতে পারছেন না। ডক্টর শফিক বলেন, আমরা কথা দিলাম এই সমাজ পরিচালনার দায়িত্ব যদি আমাদের হাতে দেন তাহলে আমরা মাথায় তেল দেব না, যে মাথায় তেল নেই সেখানেই দেওয়ার চেষ্টা করব। বঞ্চিত মানুষ হবে আমাদের অধিকার। শিক্ষা ও স্বাস্থ্য সেবায় বঞ্চিতরা অগ্রাধিকার পাবে। দর্শক, তিনি আরেকটি কথা বলেছেন জামাত আমির, সেটি হলো যে এই দেশে একজন সৎ চৌকিদারের পক্ষে যেন দেশের জনগণ দাঁড়ায়। তো জামাত আমিরের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জামাতকে অতীতের কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাইতে হবে। আবারও সেই অতীতের প্রশ্ন চলে গেছে। এদিকে জামাত তার মিত্রদের নিয়ে একটা শক্ত জোট গঠন করতেছে, এমন আভাসও বারবার দিচ্ছে। এই আভাসটি আরো শক্তিশালী হচ্ছে।
ইতিমধ্যে জাতীয় পার্টির বিরুদ্ধে 30টি দল আজকে একজোট এক মঞ্চে এসছে জাতীয় পার্টিকে নিষিদ্ধের জন্য। এবং আজকে ঢাকাতে জাতীয় পার্টির অফিসে আবারও হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পাশাপাশি আওয়ামী লীগ ঢাকার কয়েকটি স্পটে আজকে বিক্ষোভ মিছিল করেছে এবং তারা সেই মিছিল থেকে প্রায় 16 থেকে 20 জন গ্রেফতার হয়েছে। সাবেক এমপি সাদ্দাম হোসেন গ্রেফতার হয়েছে। পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। খেয়াল করেন, আওয়ামী লীগ এখন প্রতিদিনই ঢাকায় বিভিন্ন জায়গায় সরব হওয়ার চেষ্টা করছে। কখন? যখন বিএনপি জাতীয় পার্টিকে নিষিদ্ধের বিপক্ষে দাঁড়িয়েছে। বিএনপি, আমি বুঝি না বিএনপি আসলে কি রাজনীতিটা করতে চাইছে, সেটা আসলে আমার মাথায় ঢুকছে না। আমি এটা নিয়ে আসলে আমার মাথায় ঢুকছে না। জাতীয় পার্টির বিরুদ্ধে বাংলাদেশের 30টি পার্টি দাঁড়িয়ে গেছে, কিন্তু বিএনপি চাইছে না কোনো দল নিষিদ্ধ হোক। অথচ বিএনপি বিগত 16 বছর ধরে অনেক বক্তব্য আমাদের শুনিয়েছে, কিন্তু এখন বিএনপি সেই বক্তব্য থেকে সরে এসছে। আমার মনে হয় বিএনপি নিজেকে একা করে ফেলছে এবং আগামী দিন বিএনপি নিজেকে যত বড় দল মনে করে, ভোটের মাঠে যদি ফ্রি ফেয়ার ইলেকশন হয়, বিএনপির ভরাডুবি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ আমরা প্রতিদিনই মানুষের সাথে কথা বলি, বাজারে কথা বলি, রিক্সাওয়ালার সাথে কথা বলি, যেখানে যে কথা বলি, মানুষের একটাই কথা, ভাই এই বিএনপিকে চিনি না, এই বিএনপিকে আগে দেখিনি, 1 বছর আগের বিএনপি আর আজকের বিএনপি এক না, এই বিএনপির জন্য জেল খাটি নাই, এই বিএনপির জন্য মার খাই নাই, এই বিএনপির হরতালের নেমে ভাই পায়ে গুলি খেয়েছি, এই মানুষগুলি বলছে, কিন্তু এই বিএনপিকে চিনি না। এটার সংখ্যা খুব কম না, অনেক অনেক মানুষকে ভাড়া করে বিক্ষোভ মিছিল করা যায়, জনসভা করা যায়। ভোটের মাঠ ভিন্ন জিনিস। অনেক শক্ত হবে এবার বিএনপির জন্য জয় ছিনিয়ে নেওয়া, কারণ জামাত যে শক্ত জোট গঠন করছে সেখানে ক্রমান্বয়ে বাড়ছে মিত্রদের সংখ্যা। এবং জামাতের পক্ষ থেকে বা তার মিত্রদের পক্ষ থেকে বা বাকি ইসলামী দলগুলোর পক্ষ থেকে যে মেসেজ এসছে সেটা হলো পিয়ার ছাড়া নির্বাচন নয়। পাশাপাশি জুলাই যে সনদ, এটার আইনি ভিত্তি এবং সংস্কার এবং বিচার, এই 4টি বিষয় ছাড়া জামাত নির্বাচনে যাবে না। আরেকটা কথা বলে, আওয়ামী লীগ মাঠে নেই। এই 4টি বিষয় যদি সরকার সুরাহা করতে না পারে বা বিএনপি জামাত একমত হতে না পারে, আগামী নির্বাচন অনিশ্চিত। মনে রাখবেন, শেষ পর্যন্ত তৃতীয় কিছু ঘটে যেতে পারে। আবারও বলছি, 111 এসছিল বিএনপির কিছু ভুলে, বিএনপি সেই একই ভুলটি আবারও করছে। মিত্রদের কোনো মতামতকে গুরুত্ব দিচ্ছে না, কোনো গুরুত্বই দিচ্ছে না। নিজেকে বড় দল মনে করে তারা মনে করছে আমরা যা বলবো তাই করব। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, জামাত হয়তো ক্ষমতায় আসবে না, কিন্তু ক্ষমতা থেকে নামাতেও পারে, ক্ষমতায় বসাতেও পারে এই দলটি। অতীতের ইতিহাস থেকে বলছি। আমি নিরপেক্ষ বিশ্লেষণ করতে পছন্দ করি। হয়তো আমার নিজের পছন্দের দলের বিরুদ্ধেই কথা যাচ্ছে, কিন্তু আমার দায়বদ্ধতা আপনাদের কাছে আর আমার আল্লাহর কাছে। যা পারসেপশন দেখছি, আপনারা প্রত্যেকে আমার কথা বিশ্বাস করতে হবে না, নিজেরা একটু খোঁজ নেন, মানুষের সাথে কথা বলেন, দোকানদারকে জিজ্ঞেস করেন, একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন, যে কাউকে জিজ্ঞেস করেন, ভেতরের অবস্থা ভিন্ন কিছু বলে। জামাত হার্ডলাইনে যাচ্ছে, তার মিত্রদের বাড়াচ্ছে। পিয়ার কেন? বিএনপির সমস্যাটা কোথায় পিয়ার নিয়ে আমি একটু জানতে চাই। বাংলাদেশ তো 54 বছরে একই বন্দোবস্তে চলেছে এবং এই বন্দোবস্তে বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগ নির্বাচন টাইমে বিক্ষোভ মিছিল অবরোধ জ্বালাও পোড়াও শুরু করে, আবার আওয়ামী লীগের শেষের দিকে বিএনপি শুরু করে, জামাত শুরু করে। এই পরিস্থিতি থেকে আমরা কি রক্ষা পাবো না কখনো? প্রতিটা নির্বাচনের আগ মুহূর্তে, 5 বছর মেয়াদ শেষে কোন পদ্ধতিতে নির্বাচন হবে, কিভাবে হবে, এই একই প্রশ্ন তৈরি হয় আর একইভাবে দেশটাকে অচল করে। হাজারো মানুষের জীবন যায়, দেশটা অচল হয়, সম্পদ নষ্ট হয়। 54 বছরে এই একটি ফয়সালা আমরা করতে পারি, কোন পদ্ধতিতে হবে? আপনি কি মনে করেন যে বিএনপি যদি এবার ক্ষমতায় আসে, এই সংস্কারের যে আলোচনাগুলো এগুলো সম্পূর্ণ হবে? কমেন্ট করবেন, দেখি আপনাদের মতামতকে, যে আদৌ কি বিএনপি সংস্কার করবে কিনা। আমার প্রশ্ন, বিএনপি যদি সংস্কারের পক্ষেই থাকে, তাহলে ইউনূসের হাত দিয়ে করতে সমস্যা কোথায়? পিয়ার পদ্ধতি সব দল যদি মানতে পারে, বিএনপির মানতে সমস্যা কোথায়? কারণ বিএনপি বড় দল ক্ষমতায় আসবে, এটা তো বিএনপি বলছে, তাহলে পিয়ার মানতে সমস্যা কোথায়? একটু ভিন্নতা আসুক। এই বিপ্লবের পর এত মানুষের আত্মত্যাগ, এত মানুষের প্রাণের বিনিময়, একটা নতুন বাংলাদেশ রচিত হোক। পূর্বের বন্দোবস্ত বাদ দেই,
এতগুলো মানুষ জীবন দিয়েছে, তার মূল্যটা কি রইল আমাদের রাজনৈতিক দলগুলোর কাছে বলেন? প্রত্যেকে ক্ষমতার মোহে অন্ধ, ক্ষমতার জন্য যে যার মতো কথা বলে যাচ্ছে, শক্তি প্রয়োগ করছে, এখানে ওটা ওখানে ওটা বলে যাচ্ছে। আমি মনে করি বিএনপির নেতাদের মুখটা বন্ধ রাখতে হবে প্রথমে, কারণ তারা সব না, যারা গঠনমূলক কথা বলে তারা বলবেন। এমন এমন কথা বলছে তারাই বাকি দলগুলোকে বুঝিয়ে দিচ্ছে আগামী নির্বাচন ফ্রি ফেয়ার হবে না, শক্তি প্রয়োগ হবে। আবার বাংলাদেশের মূল রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে আপনি যদি এককভাবে নির্বাচন করতে চান, হবে না। আবার বিএনপি যদি মনে করে জাতীয় পার্টিকে নিয়ে একা ইলেকশন করবে, লিখে রাখেন 2 বছর টিকতে পারবে না। বিএনপিকেও হাসিনার মতো বিদায় নিতে হবে। জাতীয় পার্টি যেখানে ভর করে সেটা পাপে পূর্ণ হয় এবং সেটা ধ্বংস হয়। বিএনপি যদি জাতীয় পার্টির নিষেধের বিপক্ষে দাঁড়ায়, আগামী দিনে এই দেশের মানুষ বিএনপির বিপক্ষে দাঁড়াবে। এখন বিএনপি সিদ্ধান্ত নিক তারা কি করবে। তারা কি আওয়ামী লীগের